হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে এসএসকে এমএসকে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের ইপিএফ ও পেনশনের সুবিধা 60 থেকে 65-তে ফেরা নিয়ে বেশ কয়েকটা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং সংক্ষিপ্ত আলোচনা করব। যথাযথভাবে ডিসিএফ ফর্ম পূরণ করা এবং সেখানে কোন ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে তাহলে কি লিখবেন বা কী করণীয়, এই নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা তথ্য কিন্তু আজকে তুলে ধরছি। প্রথমেই চলে আসি ডিসিএফের ফর্ম পূরণ করার সময় আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো দেবেন এবং ডকুমেন্টসে যদি কারো কোনো নামের স্পেলিং ভুল থাকে তাহলে ডিসিএফ ফর্মটা কীভাবে পূরণ করবেন সমস্তটাই জানিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ইপিএফের বিষয় ও 60 থেকে 65-তে ফেরা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে বলে রাখি, আপনারা এর আগের ভিডিও থেকেও জানতে পেরেছেন এবং অলরেডি জানেন যে আপনাদের ডকুমেন্টস হিসেবে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, যে কোনো একটা, আধার কার্ড লাগছে, প্যান কার্ডের কপি লাগছে, এইসব কপি জেরক্স কপি তো অ্যাটেস্টেড করে দিতেই হবে। এরপর ব্যাংক পাসবুকের ফাইনাল পেজ এবং ক্যান্সেল চেক লাগছে, যে অপশান নিয়েছিলেন তার সার্টিফিকেট যেটা ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছিল, এইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। তো সেই সব জায়গায় যদি আমি বলি, যেখানে ধরুন কারোর আধার কার্ডে নামের টাইটেলের স্পেলিং ভুল আছে বা কারোর নামের স্পেলিং ভুল আছে, এইসব যদি কিছু থেকে থাকে তো এই নিয়ে চিন্তা করবেন না, যেটা সঠিক আপনারা সেটাই দেবেন। পরবর্তীতে এইগুলো আপনারা অবশ্যই কারেকশান করিয়ে নেবেন। আর ডিসিএফ ফর্ম পূরণ করার সময় যেটা সঠিক আপনি লেখেন সেটাই দেবেন। যেখানে কোনো ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা দেওয়ার সেই অনুযায়ী লেখার দরকার নেই এবং পরে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন। এরপর চলে আসি কীভাবে ডিসিএফ ফর্মটা পূরণ করবেন। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একদম ভুল করলে হবে না, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ডেটা ক্যাপচার যে ফর্ম রয়েছে আপনাদের, যাদের 60 অপশান নিয়েছেন এবং তাদের জন্য যে অর্ডার ইপিএফ চালু করার, সেখানে প্রথমেই আপনাদেরকে যেটা লিখতে হবে, নেম অফ ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখবেন আপনারা যে ডিস্ট্রিক্টে রয়েছেন, বিলং করছেন। নেম অফ ব্লক ক্যাপিটাল লেটারে লিখবেন। নেম যেটা লেখা আছে আধার কার্ড অনুযায়ী সেটা তো আপনারা অবশ্যই লিখবেন। এবং আধার কার্ডে যে বললাম যে কোনো রকম যদি কোনো ভুল থাকে নামের স্পেলিংয়ে, সেটা পরে কারেকশান করে নেবেন, কিন্তু আপনাদের যেটা সঠিক সেটাই কিন্তু দেবেন। ইউএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যেটা কারোর ইপিএফ যদি আগে থেকে চালু হয়ে থাকে সেই অনুযায়ী কারোর যদি নাম্বার থাকে সেটা অবশ্যই দিয়ে দেবেন এবং সঠিকভাবে সেটা লিখবেন। এটা কিন্তু যাদের আছে শুধু তাদেরই। এছাড়া নেম অফ এসএসকে আর এমএসকে, কোন এসএসকে এমএসকেতে আপনি কাজ করছেন সেটা ক্যাপিটাল লেটার লিখবেন, এখানে কোনো রকম যেন ভুল না হয়। ইউডাইস কোড লিখবেন, স্কুলের খুব ম্যান্ডেটরি বিষয়। মোবাইল নাম্বার অবশ্যই অফিসিয়াল যেটাতে কাজ চালান সেটা। ডেট অফ বার্থ লিখবেন। জেন্ডার, ফাদার্স অর হাজব্যান্ডের নাম ক্যাপিটালে, রিলেশন তার সাথে কি, ন্যাশনালিটি, মার্শিয়াল স্ট্যাটাস, বিবাহিত কিনা, ইয়েস অর নো, যার যেটা রিলিজিয়ান সে অবশ্যই সেটাই লিখবেন। এরপর চলে আসে কোয়ালিফিকেশান, যার যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা দেবেন। ডেজিগনেশন অর্থাৎ কে কোন পোস্টে কাজ করছেন। ডেট অফ জয়নিং, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা জিনিস যেখানে স্টার মার্ক দেওয়া আছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিংয়ে যে মান্থলি রেমুনারেশনটা ছিল সেটা অবশ্যই দেবেন। এবং 1/4/2024 অনুযায়ী যে রেমুনারেশন পাচ্ছেন সেটাও দেবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, ইয়েস অর নো লিখলেই হবে এখানে। আধার নম্বর খুব গুরুত্বপূর্ণ, প্যান নম্বর, ব্যাংকের নাম যেখান থেকে ইপিএফ অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্তটা গুরুত্বপূর্ণ। আইএফএসসি কোড, যে অফিসিয়াল ইমেল আইডিটা আপনারা ব্যবহার করেন সেটা দেবেন। এডুকেশনাল সার্কেল যে সার্কেলের অন্তর্গত সেটা অবশ্যই দেবেন। এরপর 60 ইয়ার্স সার্ভিস যারা নিয়েছেন ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের যে সিরিয়াল নম্বরটা রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটরি বিষয়। এরপর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস ইন ডিটেল, অবশ্যই কমিউনিকেশান অ্যাড্রেসটা সুন্দরভাবে দেবেন এবং পিন নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা দেবেন। এরপরে আপনাদের যদি আপনাদের ঠিকানায় কোনো রকম চিঠি আসে সেটা কিন্তু যথেষ্ট ঠিকভাবে ইনপুট করবেন, কোনো রকম যেন ভুল না হয়। পরে গিয়ে দেখবেন যে হয়তো কোনো অ্যাড্রেসের নামের স্পেলিং ভুল হয়েছে বা কোথাও কিছু ভুল করেছেন, এইসবগুলো করবেন না, একদম দেখে শুনে সময় হাতে করে নিয়ে এবং প্রত্যেকটা ডকুমেন্টস হাতের কাছে রেখে দেবেন ঠিকঠাকভাবে। এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন। এইবার যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দেব। দেখুন, যথাযথভাবে ডিসিএফ ফর্ম পূরণ করার পর এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ ও পেনশনের সুবিধা নিয়ে কয়েকটা কথা বলবো। ইপিএফ নেব কি নেব না এই বিষয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। 60 থেকে 65-তে যাব কি যাব না, নানা বিষয়ে আপনাদের কিন্তু সংশয় আছে। তাদের উদ্দেশ্যে বলি, যাদের নেবার মতো সময় রয়েছে ইপিএফের সুবিধা অবশ্যই সেটা নেবেন, কাজে লাগাবেন। যাদের মনে হচ্ছে নিলে বেশি সুবিধা পাবো না, ক্যালকুলেশন করে কিন্তু নিজের সিদ্ধান্ত অবশ্যই নিজেই নেবেন।
আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন 10 বছর নয়, কেউ যদি 9 বছর 6 মাস এর যে ইপিএফ এর সুবিধা নেওয়ার পরেই কিন্তু পেনশনের সুবিধা আপনারা পাবেন। এই সুবিধা যারা পাচ্ছেন তারা অবশ্যই নেবেন, এবং যাদের মনে হচ্ছে সময়সীমাটা কম হয়ে যাচ্ছে তারা ইপিএফ এর টাকা পরবর্তীকালে তো গ্র্যাচুইটির সাথে পেয়ে যাচ্ছেন এককালীন টাকা। এবার যদি মনে হয় যে না, আমরা পেনশনের সুবিধা পাচ্ছি না, তো সেই অবস্থায় আমরা 60 অপশনে না থেকে আমরা 65-তে ফিরব, অবশ্যই তারা ফিরতে পারেন। এই বিষয়ে আপনারা জানেন, কোর্ট কেসের মাধ্যমে উকিলের পরামর্শ অনেকেই নিয়েছেন। যেহেতু 2024 সাল থেকে ইপিএফ চালু হচ্ছে, আপনাদের অর্থনৈতিকভাবে সুবিধা কম হচ্ছে, তো সেই অবস্থায় সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনারা 60 থেকে 65-তে অবশ্যই ফিরতে পারেন। যারা ইতিমধ্যে উকিলের পরামর্শ নেওয়া শুরু করেছেন তারা তো নিচ্ছেনই, আর যারা এখনও পর্যন্ত সংশয়ের মধ্যে রয়েছেন তারা নিজেরা ক্যালকুলেশন করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এবার যেহেতু এটা আইন মোতাবেক আপনাদের সুবিধা তো পাওয়ার অধিকার অবশ্যই রয়েছে, তো সেই অনুযায়ী যারা 65-তে ফিরতে চান তারা অবশ্যই 65-তে ফিরবেন, এবং সময় মতো যারা 60-এর সুবিধা নিয়ে ইপিএফ এর বিষয়টা নিয়ে পেনশনের সুবিধা নিতে চান তারা অবশ্যই সেই সুবিধা নেবেন। তো এই নিয়ে কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।